জেনে নি চলো জিন ক্লোনিং আসলে কি। মূলত একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাণুকে ক্লোন বলা হয়। এখানে একই জিনোটাইপ বিশিষ্ট বলতে কি বুঝিয়েছে, মানে হচ্ছে তাদের জিনের যে স্ট্রাকচারটি আছে তা মূলত কিন্তু একই রকম, জিনের স্ট্রাকচার যে সিকোয়েন্স তা সিমিলার। তাহলে কি হচ্ছে, এই যে জিন ক্লোনিংটি আমরা করি এটা কিন্তু আমরা কিছু উৎস থেকে করি। মূলত জিন ক্লোনিংটি তিনটি উৎস থেকে পাওয়া যায়। প্রথমটি হলো ব্রিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টরের অন্তর্ভুক্ত। এখানে বিনা ক্রাইটেরিয়া বলতে আসলে কি বুঝিয়েছে, মানে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যদি বলি আরো সহজ করে তাহলে বলতে হবে র্যান্ডমলি কোনো একটি ক্রোমোজোমের খণ্ড নিয়ে করা হয় যা মূলত এই ভেক্টরের অন্তর্ভুক্ত থাকে এবং এই জিনগুলোকে কিন্তু জিন লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখা হয়। দ্বিতীয় উৎসটি হলো নির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করা কমপ্লিমেন্টারি ডিএনএ। যেহেতু আমরা আরএনএ পড়ে এসেছি সেহেতু আমরা জানি আরএনএ মূলত 5 ধরনের। তার মধ্যে একটি ছিল এমআরএনএ, যাকে কিনা আমরা বলি মেসেঞ্জার আরএনএ। এখন মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে কিন্তু ডিএনএ তৈরি করা যায়। প্রক্রিয়াটি কিভাবে হয়? প্রক্রিয়াটি মূলত এই এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে একটি স্ট্র্যান্ড তৈরি হয় যাকে কিনা বলি ডিএনএ স্ট্র্যান্ড। তারপর এই এমআরএনএটি সেখান থেকে বিচ্যুত হয়ে যায়। বিচ্যুত হয়ে যাওয়ার পর এই যে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হলো তাকে মূলত বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড। এই কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড তখন নিজের আরেকটি ডিএনএ স্ট্র্যান্ড সঙ্গে তৈরি করে নেয়, তাহলে সেটি সম্পূর্ণ ডিএনএ হয়ে গেল। তাহলে এখানে আসলে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। মূলত আমরা জানি ডিএনএ সেমি কনজারভেটিভ ওয়েতে নিজে থেকে নিজেই তৈরি হয়, আর আরএনএ মূলত ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আসে। কিন্তু এখানে কিন্তু উল্টোটি হলো, এখানে আরএনএ থেকে ডিএনএ আসলো, তাই এই প্রসেসটির নাম মূলত রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। তাহলে দ্বিতীয় উৎসতে কি হলো? দ্বিতীয় উৎসে দেখা যাচ্ছে যে এখানে সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন এই প্রক্রিয়ার মাধ্যমে কমপ্লিমেন্টারি ডিএনএ আসে। এটিকে আমরা জিন ক্লোনিং এর উৎস হিসেবে ব্যবহার করি এবং তিনি আসে হচ্ছে গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। মানে কি হচ্ছে, মানে এই যে ডিএনএ খণ্ডটি আছে তা কিন্তু গবেষণাগারে তৈরি হয়েছে মূলত অর্গানিক কেমিস্ট দ্বারা এবং সেটিকে আমরা জিন ক্লোনিং এর উৎস হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা জেনে নিলাম জিন ক্লোনিং এর উৎস সম্পর্কে। এবার আমরা চলে যাবো হচ্ছে ক্লোনিং আসলে কত প্রকার। মূলত ক্লোনিং দুই প্রকার হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ডিএনএ ক্লোনিং। এই ডিএনএ ক্লোনিং কিন্তু মূলত করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে। আমরা গত ক্লাসে পড়েছি যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে যখন তার সংখ্যা বৃদ্ধি করা হয় তখন কিন্তু অনেকগুলো ক্লোন সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়ার মাধ্যমে যে ক্লোনটি সৃষ্টি হলো সেটাকে ডিএনএ ক্লোনিং বলে। এই ডিএনএ ক্লোনিং কিন্তু জিন ক্লোনিং নামেও পরিচিত হয়ে থাকে। যদি আমরা একটি ছবির মাধ্যমে দেখিনি, প্রথমে দেখো একটি সাধারণ ডিএনএ এবং একটি কাঙ্ক্ষিত ডিএনএ। তো কি হলো, এই সাধারণ ডিএনএ একটি নির্দিষ্ট জায়গায় আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কি করব, কেটে নেওয়ার পর আমাদের এই যে কাঙ্ক্ষিত যে জিনটি সেটি এখানে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করব কার সাহায্যে? অ্যাটাচ করব মূলত ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে। লাইগেজ এনজাইমের সাহায্যে অ্যাটাচ করে দেওয়ার পর এটা কিন্তু একটি রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেল। এখন এটার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যখন এটি এক থেকে বহু কবে তৈরি হবে তখন এই প্রক্রিয়াটাকে ডিএনএ ক্লোনিং বলে আখ্যায়িত করা যাবে। দ্বিতীয়তে আসে মূলত রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং এ কি হয়? রিপ্রোডাক্টিভ ক্লোনিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যেখানে দাতা কোষ থেকে ডিএনএ নেওয়া হয় এবং এই ডিএনএ নেওয়ার মাধ্যমে দেখা যায় যে তার ঠিক হুবহু প্রতিচ্ছবি সম্পূর্ণ একটি নতুন প্রজন্ম সৃষ্টি করা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে মূলত রিপ্রোডাক্টিভ ক্লোনিং বলে। তবে চলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং এই প্রক্রিয়াটি একটু ভালো মতো বুঝে নিই। প্রথমেই আমরা একটি দাতা ভেড়া সিলেক্ট করে নিব বা চুজ করে নিব। নেওয়ার পর এই দাতা ভেড়ার স্থল গ্রন্থি থেকে আমরা একটি কোষ নিব। সেই কোষটিকে আবাদ মাধ্যমে দিয়ে আমরা তার সংখ্যা বৃদ্ধি করে নিব। অপরদিকে আমরা আরেকটা ভেড়া চুজ করব, যাকে কিনা আমরা বলবো হচ্ছে গৃহীতা ভেড়া। এই ভেড়ার মূলত একটি ডিম্বাণু কোষ আমরা নিব এবং ডিম্বাণু কোষ নেওয়ার পর তা থেকে আমরা নিউক্লিয়াস অপসারণ করে ফেলবো। তারপর এই যে দাতা ভেড়ার যে নিউক্লিয়াসটি ছিল এই নিউক্লিয়াসটি এই কোষটির মধ্যে স্থাপন করে দেব। স্থাপন করে দেওয়ার পর এই ডিম্বাণুটি যখন বিভাজনের মাধ্যমে ভ্রূণ অবস্থায় আসবে তখন এই ডিম্বাণুটিকে আমরা অন্য একটি তৃতীয় ভেড়ার জরায়ুতে প্রতিস্থাপন করে দিব। প্রতিস্থাপন করে দিলে নির্দিষ্ট সময় পর দেখা যাবে এই যে তৃতীয় ভেড়াটি আছে
সে দাতা ভেড়ার মতোই চেহারা সম্পন্ন একটি বাচ্চার জন্ম দিবে। তাহলে এখানে কি হলো, রিপ্রোডাক্টিভ ক্লোনিং এ দেখা গেল এই যে দাতা ভেড়া যার নিউক্লিয়াস আসলে সম্পূর্ণ প্রসেসটির সময় সেলটির মধ্যে ছিল, তার মতোই চেহারা সম্পন্ন একটি ভেড়া উৎপন্ন হয়েছে সবার শেষে গিয়ে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ডলি নামে একটি ভেড়া সৃষ্টি হয়েছিল 1996 সালে। তাহলে আমরা জেনে নিলাম রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর প্রণালী সম্পর্কে। এবার আমরা জেনে নিব পলিমারাইজ চেইন রিঅ্যাকশন সম্পর্কে। মূলত পলিমারাইজ চেইন রিঅ্যাকশন এই প্রক্রিয়াটি আবিষ্কার করেন ক্যারি মরিস এবং আবিষ্কার করেন হচ্ছে 1984 সালে। এই পলিমারাইজ চেইন রিঅ্যাকশন কিন্তু এমন একটি পদ্ধতি যা কোষ বহির্ভূত ভাবে একটি টেস্ট টিউবে সম্পূর্ণ করা হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে একটি জিনের বহু কপি তৈরি করা যায়। মানে কি করছে, মানে কিন্তু সে অ্যাম্প্লিফিকেশনের কাজ করে। তাছাড়াও পিসিআর কিন্তু খুবই দ্রুত কাজ করে এবং তাই বলা হয় এটি ডিএনএ ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি। মূলত আমরা কি এখানে একটা জিনিস খেয়াল করেছি যে এটা একটি টেস্ট টিউবে সম্পূর্ণ করা হয়, তাহলে এটিকে মূলত কিন্তু আমরা ইন ভিট্রো পদ্ধতিও বলতে পারি। তোমাদের সুবিধার্থে এখানে যদি আমি একটু লিখে দিই, এটা একটি ইন ভিট্রো প্রসেস। তাহলে পলিমারাইজ চেইন রিঅ্যাকশনের কার্যপ্রণালী আসলে কিভাবে? মূলত আমরা সকলেই জানি যে ডিএনএ দ্বিসূত্রক হয়ে থাকে এবং এই ডিএনএ কে একসূত্রক করার জন্য এখানে তাপমাত্রা প্রয়োগ করা হয়। মূলত 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে দেখা যায় এই ডিএনএটি দ্বিসূত্রক থেকে একসূত্রকে কনভার্ট হয়ে যায় এবং কনভার্ট হয়ে যাওয়ার পর এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য তখন এই ডিএনএ 3 প্রাইম প্রান্তে একটি ছোট্ট প্রাইমার যুক্ত করে দেওয়া হয়। যুক্ত করার ফলে কি হয়, এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডিএনএ পলিমারেজ তখন সম্পূরক যে সূত্রটি আছে তা তৈরি করে দেয় এবং কয়েক মিনিটের মধ্যে দেখা যায় যে কপি তৈরি হয়ে গেছে এবং খুবই অল্প সময়ের ব্যবধানে দেখা যায় যে অসংখ্য কপি তৈরি হয়ে যাচ্ছে। পিসিআর কিন্তু ডিএনএ ক্লোনিং এর দ্রুততম একটি পদ্ধতি এবং তাই দেখা যায় যে এই পদ্ধতি অহরহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা জেনে নিলাম পলিমারাইজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর সম্পর্কে। এবার আমরা জেনে নিব যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে আসলে আমরা আমাদের কোন কোন ক্ষেত্রে লাভবান হচ্ছি। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে কৃষি ক্ষেত্র সম্পর্কে। সবার প্রথমে আসে হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন। প্রথম উদাহরণটি হলো পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ বিটি তুলা। তো চলো এই বিটি তুলা কিভাবে আবিষ্কৃত হলো তা সম্পর্কে জানা যাক। প্রথমত আমেরিকায় তুলা উৎপাদনের সময় দেখা যেত যে সেখানে এক ধরনের প্রকার সংক্রমণ ঘটে, তাকে বলা হয় হচ্ছে কটন বোলওয়ার্ম। এই প্রকার জন্য দেখা যেত যে এই যে তুলার যে চাষ সেটা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখন এই তুলাকে বাঁচানোর জন্য সেখানে অনেক ইনসেকটিসাইড দিতে হতো। এই ইনসেকটিসাইড বা পতঙ্গ নাশক দেওয়ার কারণে দেখা যেত যে আসলে এই যে চাষের জন্য যে খরচ আছে সেই খরচটি বৃদ্ধি পাচ্ছে। তো এখন এই সমস্যার সমাধানের জন্য দেখা গেল যে ব্যাসিলাস থুরানজেনেসিস নামের একটি ব্যাকটেরিয়া থেকে, যদি আমি এখানে লিখি ব্যাসিলাস থুরানজেনেসিস, ব্যাসিলাস থুরানজেনেসিস এই যে ব্যাকটেরিয়াটি আছে এই ব্যাকটেরিয়ার একটি জিন এই তুলার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে দিয়ে দেওয়া হলো। তখন কি হলো, তখন এই যে তুলাটি আছে মানে নতুন যে ট্রান্সজেনিক যে উদ্ভিদটি তৈরি হয়েছে এই উদ্ভিদে এই কটন বোলওয়ার্মের এগেইনস্টে বা বিপরীতে এক ধরনের বিষাক্ত প্রোটিন তৈরি হলো। তারপর থেকে দেখা যায় যে এই কটন বোলওয়ার্ম গুলো আর তুলাকে আক্রমণ করে না এবং আক্রমণ না করার ফলে দেখা যাচ্ছে যে তুলার চাষ অনেক বৃহত্তর ভাবে হচ্ছে এবং এর ফলন যে হ্রাসের সম্ভাবনা ছিল তা অনেক অংশেই কমে এসেছে। তবে আমরা জেনে নিলাম এই পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ সম্পর্কে। এবার আমরা চলে যাব দ্বিতীয়টাতে, যেটি হচ্ছে আগাছা নিধনকারী উদ্ভিদ তৈরি। এখানের উদাহরণ হিসেবে আছে হচ্ছে সয়াবিন এবং তুলা। আগাছা নিধনকারী উদ্ভিদ সম্পর্কে জানতে হলে আগেই আমাদেরকে জানতে হবে হচ্ছে গ্লাইকোসেট সম্পর্কে। মূলত এই গ্লাইকোসেটটি আসলে কি? এই গ্লাইকোসেটটি হলো একটি আগাছা নিধনকারী পদার্থ যা পৃথিবীর মারাত্মক কিছু আগাছার মধ্যে দেখা যায় যে 78টির মধ্যে 76টিকে ধ্বংস করতে সক্ষম। তবে এর ক্ষতিকর দিকটি হলো এই আগাছার সাথে কিন্তু ফসলকেও নষ্ট করে দেয়। তাই দেখা যায় যে জমিতে ফসল লাগানোর আগে এই গ্লাইকোসাইডটি ব্যবহার করতে হয়, কিন্তু এখানে কিন্তু বেশি একটা লাভ হয় না, কারণ যখন আবার ফসল জমিতে লাগানো হয় তখন আবার আগাছা হয়। তাই হচ্ছে দেখা যায় যে খুব সাবধানতার সাথে এই পদার্থটি
ব্যবহার করা লাগে। কিন্তু তারপর দেখা গেল এক ধরনের ব্যাকটেরিয়া আছে যাতে এক ধরনের এনজাইম আছে, যে এনজাইমটি এই যে গ্লাইকোসাইড পদার্থটি আছে তা ভাঙতে পারে। তারপর এই রিকম্বিনেন্ট ডিএনএ এর সাহায্য নিয়ে সেই ব্যাকটেরিয়ার জিনগুলো নিয়ে এই যে উদ্ভিদগুলোর মধ্যে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপন করার ফলে কি হলো? প্রতিস্থাপন করার ফলে দেখা গেল যে তারা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আগাছা নিধনকারী উদ্ভিদে রূপান্তরিত হয়েছে। তাই এখন দেখা যায় যে ফসলের জমিতে নিশ্চিতভাবে যে গ্লাইকোসাইড হার্বিসাইডটা আছে তা প্রয়োগ করা যায়, তা আর ফসলকে নষ্ট করে না, কারণ এই ফসলগুলোরই কিন্তু এই পদার্থের এগেনস্টে লড়ার ক্ষমতা আছে। তবে আমরা জানি না আগাছা নিধনকারী উদ্ভিদ সম্পর্কে। এবার আমরা চলে যাবো আমাদের তৃতীয় পয়েন্টটি, যেটি হচ্ছে ভাইরাস প্রতিরোধী পেঁপে বা তামা ইত্যাদি। মূলত কি হয়? মূলত আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের জীবাণু, যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা নানা ধরনের যে কীটপতঙ্গ আছে তাদের আক্রমণের ফলে কিন্তু এই যে ফসলের যে ফলন তা অধিকাংশই কমে আসে। তাই কি করা হয়েছে? তাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সহযোগিতা নিয়ে ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা হয়েছে। এই ট্রান্সজেনিক উদ্ভিদগুলো মূলত এই যে ভাইরাস আছে বা ব্যাকটেরিয়া আছে তাদের এগেনস্টে বা তাদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। ইতিমধ্যে তোমরা হয়তো বা শুনেছো যে পেঁপে রিং স্পট ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস, এই যে ভাইরাস গুলো আছে এগুলোর এগেনস্টে ভাইরাস প্রতিরোধী ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হয়ে গেছে মূলত এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সহযোগিতা নিয়ে। তবে আমরা জেনে নিলাম ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি সম্পর্কে। এবার আমরা জেনে নিব গুণগত মান উন্নয়নে কিভাবে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাজে লাগছে। এখানে যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি মূলত হচ্ছে ক্লোভার জাতীয় ঘাসের। ক্লোভার জাতীয় ঘাস মূলত দেখা যায় যে অস্ট্রেলিয়াতে ভেড়ার ব্যবসা চলে এবং এটি উত্তম একটি ব্যবসা সেই দেশে, এবং এই ভেড়াগুলো মূলত এই ক্লোভার জাতীয় ঘাসই ভক্ষণ করে থাকে বা খেয়ে থাকে। এখন দেখা যায় যে এই ক্লোভার জাতীয় ঘাসে সালফার নামে যে উপাদান তার স্বল্পতা রয়েছে, তাই যে ভেড়াগুলো আছে তাদের যে পোষণ হয় তা খুবই নিম্নমানের হয়। তো এটার সলিউশন কিভাবে আসলো? এটার সলিউশন আসলো হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে মূলত সূর্যমুখীর যে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন আছে তা অ্যাক্রোব্যাকটিয়াম টিউমিফিসেন্সের সাহায্যে এই ক্লোভার জাতীয় ঘাসে স্থানান্তর করা হলো। স্থানান্তর করার পর এই ক্লোভার জাতীয় ঘাসে এখন সালফার উপাদানটি পাওয়া যাচ্ছে। তাই যখন এই ক্লোভার জাতীয় ঘাস এখন ভেড়ারা ভক্ষণ করে তখন দেখা যায় যে তাদের আর সালফারের কমতি হচ্ছে না, তাই তাদের যে পোষণটি তা উন্নত মানের হচ্ছে এবং অস্ট্রেলিয়ানদের এই ভেড়া পালনের যে ব্যবসা তা করে তারা লাভবান হচ্ছে। তবে আমরা জেনে না গুণগত মান উন্নয়নে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিভাবে কাজে লাগছে। এবার আমরা জেনে নিব সুপার রাইস সম্পর্কে। মূলত আমাদের বাংলাদেশ সহ এই যে এশিয়ান যে কান্ট্রি গুলো আছে বা দেশগুলো আছে, এখানে দেখা যায় যে অধিকাংশ শিশুরাই রাতকানা রোগে ভুগে। এই রাতকানা রোগটি কেন হয়? এই রাতকানা রোগটি কিন্তু মূলত এই যে ভিটামিন এ আছে তার ডেফিসিয়েন্সি বা অভাবে হয়ে থাকে। এখন আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত, বা হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে মূলত আমাদের স্ট্যাপল ফুডটা কিন্তু রাইস বা ভাত। তাই যেহেতু এই ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো সবাই আসলে সমানভাবে পায় না, তাই বিজ্ঞানীরা চিন্তা করলো যদি ভাতের মাধ্যমে ভিটামিন এর অভাব পূর্ণ করা যায় তাহলে কিন্তু এই শিশুরা আর রাতকানা বা অন্ধত্ব রোগে ভুগবে না। তারপর কি করা হলো? তখনই সৃষ্টি করা হলো এই সুপার রাইস। এই সুপার রাইস মূলত কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ। তাছাড়াও এখানে কিন্তু ডেফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরি 4টি জিন এবং অতিরিক্ত আয়ন তৈরি 3টি জিন প্রতিস্থাপন করা হয়েছে। এই বিটা ক্যারোটিনই কিন্তু এই ভিটামিন এর জন্য দায়ী। তাছাড়াও এই চালে কিন্তু আয়োডিনও আছে। তাহলে কিন্তু শুধু ভিটামিন এর অভাব যে সে পূর্ণ করে তা নয়, সে কিন্তু আয়রনের অভাবটাও পূর্ণ করে। এবং এই সুপার রাইসকে কিন্তু গোল্ডেন রাইস হিসাবেও আখ্যায়িত করা হয়েছে। এবং এই রাইসটির ফলে বা এই সুপার রাইসের ফলে দেখা যাচ্ছে যে রাতকানা রোগটি আগে যে অনেক বেশি হতো বাচ্চাদের, তা এখন অনেক পর্যায়ে কমে এসেছে বা অনেকেই এটা থেকে রেহাই পাচ্ছে। 4 নম্বরে আসে নাইট্রোজেন সংবন্ধনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিভাবে কাজ করে। মূলত এখানে আমাদের আগে জানা লাগবে নিফ জিন সম্পর্কে। এই নিফ জিন মূলত নাইট্রোজেন সংবেদনের জন্য দায়ী। এই নিফ জিন কাদের কাছে থাকে? মূলত বায়বীয় নাইট্রোজেন সংবেদনকারী ব্যাকটেরিয়াদের মধ্যে এই নিফ জিন থাকে। এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে ই কোলাই যে ব্যাকটেরিয়া আছে তাতে এই নিফ জিনটি স্থানান্তর করা সম্ভব হয়েছে
এবং এই নিভ চেইন বাকি যে ব্যাকটেরিয়া আছে তা যদি এখন জমিতে ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে খুবই সহজে তারা নাইট্রোজেন সংবন্ধনের কাজে ব্যবহৃত হতে পারবে। তাহলে এখানে কিন্তু এই যে নাইট্রোজেন সংগঠিত যে সারগুলো আছে তার ব্যবহারও কমে যাবে, বা কি জানি কোনো একদিন হয়তো এটার ব্যবহার বন্ধই হয়ে যেতে পারে। এবং এটির ফলে কিন্তু দুটি ভালো জিনিস হবে। প্রথমটি হচ্ছে এই যে ফসল উৎপাদনের যে খরচ তা কিন্তু অধিকাংশ মাত্রায় কমে যাবে, এবং দ্বিতীয়টি হচ্ছে পরিবেশ দূষণও রোধ হবে। তবে আমরা জেনে নিলাম নাইট্রোজেন সংবন্ধনে কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কাজ করছে। এবার আমরা জেনে নিব হচ্ছে দ্রুতিময় উদ্ভিদ সৃষ্টিতে কিভাবে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটি ব্যবহৃত হচ্ছে। মূলত আমরা সবাই কিন্তু কম বেশি জোনাকি পোকা দেখেছি। এই যে জোনাকি পোকার গায়ে যে আলোটি জ্বলে, এটা কেন জ্বলে? মূলত এই জোনাকি পোকার গায়ে কিন্তু লুসিফেরেজ নামের এক ধরনের এনজাইম আছে, এবং এই এনজাইমের প্রভাবেই কিন্তু লুসিফেরিন নামের এই যে পদার্থ তার ক্ষরণ হয়, এবং এই পদার্থই মূলত আলোর যে বিচ্ছুরণটি আছে তা ঘটিয়ে থাকে। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্য নিয়ে মূলত এই যে লুসিফেরিন যে পদার্থটি আছে তা মূলত তামাক গাছে প্রতিস্থাপন করা সম্ভবপর হয়েছে। এতে কি হয়েছে? এতে দেখা যায় তামাক পাতা থেকে এখন আলো বিচ্ছুরিত হয়, এবং দেখা যায় যে রাতের বেলায় অন্ধকার স্থানে এরা বেশ শোভাবর্ধক হিসেবে কাজ করে। এই ছবিটি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারছো। দেখো এখানে এই গাছটি দিয়ে কিন্তু আলো বিচ্ছুরণ ঘটছে। সর্বশেষে আমরা কথা বলবো হচ্ছে বীজহীন ফল তৈরিতে। মূলত এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার করে কিন্তু এখন বীজহীন ফল তৈরি করা যাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই যে জাপানি বীজহীন তরমুজের কথা। এবার আমরা জেনে নিব হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল সম্পর্কে। মূলত যে ফসলটি উৎপাদন করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্য নিয়ে এবং জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে, সেই ফসলটিকে বলা হয় হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল। এই জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে আসলে করা হয় কি? মাধ্যমে মূলত এই যে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ যে ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেওয়া হয়, এবং এই জেনেটিক্যালি মডিফাইড যে খাদ্য ফসল তার বিস্তার কিন্তু ইতিমধ্যে 30টি দেশে পাওয়া গেছে, এবং বাংলাদেশে এর যাত্রা কবে শুরু হয়েছে? যাত্রা শুরু হয়েছে 22 জানুয়ারি 2014 সাল থেকে। এবং যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমাদেরকে বলতে হবে হচ্ছে বিটি বেগুনের কথা। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে বিটি বেগুন আসলে কি? বিটি বেগুন হচ্ছে এই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক যে একটি ব্যাকটেরিয়ার কথা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম। এই ব্যাকটেরিয়া মূলত একটি সয়েল ব্যাকটেরিয়া, এবং এই সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্ভুক্ত করে এই বিটি বেগুনটি তৈরি করা হয়েছে। মূলত এই বিটি বেগুন নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে যে এই বিটি বেগুন কি আসলে ভালো, এই বিটি বেগুন কি আসলে ক্ষতিকর বা বিষাক্ত। কিন্তু সবকিছুর পরিশেষে এটা প্রমাণিত হয়েছে যে এই বিটি বেগুন বা এই যে জেনেটিক্যালি মডিফাইড যে খাদ্য ফসলগুলো আছে তা পোকামাকড়ের জন্য বা কীটপতঙ্গের জন্য ক্ষতিকর হলেও তা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর না। তাহলে আমরা জেনে নিলাম কৃষি ক্ষেত্রে আসলে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিভাবে কাজ করছে। এবার আমরা জেনে নিব হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিভাবে ভূমিকা রাখছে। প্রথমে আসে হচ্ছে ইনসুলিন উৎপাদন। ইনসুলিন উৎপাদন কিভাবে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে হচ্ছে তা জানার আগে আমাদের এই ইনসুলিন সম্পর্কে ছোটখাটো কিছু ইনফরমেশন জেনে নেওয়া লাগবে। মূলত এই ইনসুলিন কোথা থেকে ক্ষরণ হচ্ছে? এই ইনসুলিনটি মূলত ক্ষরণ হয়ে থাকে আমাদের অগ্ন্যাশয়ের যে বিটা কোষটি আছে সেখান থেকে। এই ইনসুলিন মূলত দেহের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণের উপর কাজ করে থাকে। ইনসুলিন কাজ করে কিভাবে? এই ইনসুলিন মূলত আমাদের দেহ যে কোষগুলি আছে কোষগুলোর গ্লুকোজ আপটেক করার যে টেন্ডেন্সি তা বাড়ায় দেয়। তার জন্য কি হয়? তার জন্য এই গ্লুকোজগুলো আমাদের কোষে গিয়ে সঞ্চিত অবস্থায় থাকে, এবং যখন আমাদের পরবর্তীতে শক্তির প্রয়োজন পড়ে তখন এই গ্লুকোজ আমরা কাজে লাগাতে পারি। মূলত এই জিনটির অবস্থান হচ্ছে 11 নম্বর যে ক্রোমোসোমটি আছে তার খাটো বাহু ডিএনএ শীর্ষে আমাদের এই ইনসুলিন অবস্থান করে। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ইনসুলিন তৈরি করার যে প্রক্রিয়া এটি মূলত উৎপাদন এবং এর কৌশল আবিষ্কার করেছিল হচ্ছে আমেরিকান একটি কোম্পানি যার নাম হচ্ছে এলাই লিলি এন্ড কোম্পানি, এবং এটি আবিষ্কৃত হয়েছিল হচ্ছে 1982 সালে, এবং এটি তৈরি হওয়ার পর এটা বাজারজাত করা হয়েছিল হিউমুলিন নাম। তাছাড়াও ইনসুলিনের গাঠনিক কাঠামো সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। যেমন ইনসুলিনের মূলত 51টি অ্যামাইনো অ্যাসিড আছে, এবং এই 51টি অ্যামাইনো অ্যাসিড কিন্তু দুটি চেনে বিভক্ত থাকে। প্রথমটি হচ্ছে এ চেন, পরটি হচ্ছে বি চেন। এ চেনে থাকে 21টি অ্যামাইনো অ্যাসিড এবং বি চেনে থাকে হচ্ছে 30টি অ্যামাইনো অ্যাসিড। এবং এ চেন এবং বি চেন কিন্তু ডাইসালফেট
বন্ড দিয়ে একজন আরেকজনের সাথে যুক্ত অবস্থায় থাকে। তবে আমরা ইনসুলিন সম্পর্কে কিছু ছোটখাটো ইনফরমেশন জেনে নিলাম। এবার আমরা জেনে নেব হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে কিভাবে আমরা এই ইনসুলিনটি উৎপাদন করতে পারছি। প্রথমত, মানুষের অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ সংগ্রহ করা হয়, এটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ। তারপর মানুষের অন্ত্র থেকে ইকোলাই ব্যাকটেরিয়াম সংগ্রহ, সেখান থেকে প্লাজমিড বাহকটা এখান থেকে আমাদের নেওয়া হয়। তারপর কি করা হয়, তারপর রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ইনসুলিন জিনের মাপে প্লাজমিডের নির্দিষ্ট অংশ কর্তন এবং অপরদিকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে মানুষের ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিনের অংশ কর্তন। তারপরে দুটোকে মিলিয়ে দেওয়া হয় লাইগেজের সহযোগিতায় ব্যাকটেরিয়াল প্লাজমিড ডিএনএ ও মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনের ডিএনএ জোড়া লাগানো হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এটুকু হচ্ছে প্লাজমিড ডিএনএ, এটুকু হচ্ছে ইনসুলিন উৎপাদনকারী মানুষের ডিএনএ এর অংশ। তারপরে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ ইকোলাই ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয় এবং অতঃপর রিকম্বিনেন্ট ডিএনএ ধারী ব্যাকটেরিয়াম বংশ বৃদ্ধি করছে এবং তা দেহে ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন থাকায় ইনসুলিন উৎপাদন করছে। তাহলে আমরা জেনে নিলাম ইনসুলিন উৎপাদন সম্পর্কে। এবার আমরা জেনে নিব ইন্টারফেরন উৎপাদন সম্পর্কে। সবার প্রথমে আমাদেরকে জেনে নেওয়া লাগবে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালিক আইসেস এবং জেন লেন্ডারম্যান 1967 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র, অথবা তাকে প্রতিরক্ষামূলক প্রোটিনও বলা যেতে পারে। তাহলে চলো জেনে নেওয়া যায় এর কার্যক্রম সম্পর্কে। প্রথমে যখন একটি সাধারণ কোষকে একটি ভাইরাস এসে আক্রমণ করলো, তখন কি করবে, ভাইরাস তার যে জেনেটিক যে ম্যাটেরিয়ালটা আছে, জেনেটিক ম্যাটেরিয়ালটা এই কোষের মধ্যে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর সে এই কোষটিকে এমন ভাবে বাধ্য করবে যেন তার এই ম্যাটেরিয়াল গুলোর জন্য যেসব প্রোটিন দরকার তা যেন কোষটি উৎপন্ন করে দেয়। তখন এটি হয়ে যাবে একটি আক্রান্ত কোষ। এই আক্রান্ত কোষ এই জেনেটিক ম্যাটেরিয়াল উৎপন্ন করার সাথে সাথে কিছু ইন্টারফেরনও উৎপাদন করবে। তখন এই ইন্টারফেরন গুলো গিয়ে একটি পার্শ্ববর্তী সুস্থ কোষে ধাবিত হবে, যেখানে বাইরে ইন্টারফেরনের জন্য কিছু রিসেপ্টর আছে এবং রিসেপ্টরের সাথে গিয়ে সে লেগে যাবে। লেগে যাওয়ার পর এটার জন্য ভিতরে হচ্ছে কিছু অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করে দিবে। তাতে কি হবে, তাতে যখন আবার এই সুস্থ কোষটাতে যেটাতে অ্যান্টিভাইরাল প্রোটিন আছে, সেখানে যখন আরেকটি ভাইরাস এসে আক্রমণ করতে যাবে এবং যখন তার জেনেটিক এই যে ম্যাটেরিয়ালটি ভিতরে ঢুকিয়ে দিবে, তখন দেখা যাবে এই অ্যান্টিভাইরাল প্রোটিন গুলো এসে এই জেনেটিক যে বস্তুটা আছে তা ভেঙে দিচ্ছে। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই কোষটি আর ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারলো না। তাহলে এখানে ইন্টারফেরন আসলে কি করে, ইন্টারফেরন হচ্ছে সতর্কতামূলক বাণীর জন্য এখানে ব্যবহৃত হয়। মূলত সে যখন আক্রান্ত কোষটিকে সৃষ্টি হলো, সে পার্শ্ববর্তী যে সুস্থ কোষগুলো আছে তাকে আর আক্রান্ত হতে দিল না। এবং এই ইন্টারফেরন গুলো মূলত উৎপাদিত হয় হচ্ছে লিউকোসাইট থেকে বা ফাইব্রোব্লাস্ট থেকে। তবে আমরা ইন্টারফেরন সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নিব হচ্ছে এই জীব প্রযুক্তি ব্যবহার করে আমরা এই ইন্টারফেরন কিভাবে উৎপাদন করতে পারি। সবার প্রথমে একটি ফাইব্রোব্লাস্ট কোষ নিয়ে নিব। এই ফাইব্রোব্লাস্ট কোষ থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জিনটি আছে, জিনটি কেটে নিব রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। এবং অপর পাশে আমরা আমাদের ব্যাকটেরিয়া থেকে যে প্লাজমিড বাহকটি আছে সেই বাহকটি নিয়ে নিব এবং এই বাহকটিরও একটি নির্দিষ্ট স্থানে আমরা কেটে নিব রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। তারপর এই যে কর্তৃত প্লাজমিড যা বাহক হিসেবে কাজ করবে তা এবং আমাদের এই যে কাঙ্ক্ষিত জিন তাকে একসাথে আমরা যুক্ত করে দিব লাইগেজ এনজাইমের সাহায্যে। তাতে কি তৈরি হয়ে যাবে, তাতে দেখা যাবে যে ইন্টারফেরন কোড বহনকারী যে রিকম্বিনেন্ট প্লাজমিড তা তৈরি হয়ে যাচ্ছে। এখন এই ইন্টারফেরন কোড বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিডকে মূলত আমরা ট্রান্সফরমেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করে দিব। স্থাপন করে দেওয়ার পর ক্লোনিং পদ্ধতিতে দেখা যাবে যে অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে এবং এই সকল ব্যাকটেরিয়া গুলো কিন্তু ইন্টারফেরন তৈরিকারী ব্যাকটেরিয়া ক্লোন। এই পদ্ধতিতে মূলত আমরা জীব প্রযুক্তির সাহায্যে ইন্টারফেরন উৎপাদন করে থাকি। তবে ইন্টারফেরনের কিছু বিশেষ কাজ আছে এবং ব্যবহার আছে। এই ব্যবহারগুলোর মধ্যে আছে হচ্ছে জটিল হেপাটাইটিস বি, কতক হার্পিস সংক্রমণ এবং বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহার হয়ে থাকে। মূলত আমরা জানি যে ইন্টারফেরন একটি প্রতিরক্ষামূলক প্রোটিন। তাই কি হয়, যখন এই জটিল এসব রোগে মানুষ আক্রান্ত হয়, তখন দেখা যায় যেই সেলগুলোতে আক্রান্ত হয়েছে সেই সেলগুলো থেকে ইনফরমেশন নিয়ে পাশের যে সুস্থ সেলগুলো আছে তাদেরকে এই খবরটি পৌঁছে দেয়। তাতে দেখা যায় যে এই সংক্রমণটি আর বৃদ্ধি হতে পারে না।
দ্বিতীয়তে আছে জলাতঙ্ক। র্যাবিস রোগের চিকিৎসায় সফলতা পাওয়া গেছে মূলত এই ইন্টারফেরন ব্যবহার কারণে। এই জলাতঙ্ক রোগ যদি একটা মানুষের হয়ে থাকে, তার আলটিমেট স্ট্যান্ড বা শেষ অবস্থান কিন্তু মৃত্যু। কারণ জলাতঙ্কের কারণে কিন্তু একটা মানুষ যখন পানিকে ভয় পেতে শুরু করে, তখন তার কিন্তু বেঁচে থাকার যে প্রবাবিলিটি তা অনেকটাই কমে আসে। কারণ দেখা যায় যে মানুষটি অতীব কষ্টকর ভাবে মৃত্যুবরণ করে। তৃতীয়তে আছে হচ্ছে গবেষণায় ধারণা করা গেছে যে ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করতে ইন্টারফেরন ব্যবহার করা হয়। কারণ ইন্টারফেরন যেহেতু প্রতিরক্ষামূলক একটি প্রোটিন, তাই দেখা যায় যে ক্যান্সার সেল বা ক্যান্সার যে কোষগুলো আছে তাদের বৃদ্ধি হওয়াতে বাধা ক্রিয়েট করে, এবং দেখা যায় যে পার্শ্ববর্তী যে কোষগুলো আছে সেগুলোতে এই ক্যান্সারের ছোঁয়া লাগতে দেয় না। ইন্টারফেরনটি কিন্তু আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে খুব বেশি কার্যকরী একটা প্রোটিন। তবে আমরা ইন্টারফেরনের ব্যবহার সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা যে ইন্টারফেরন তৈরি করলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সহযোগিতায়, এটা বাজারজাত করা হয় কি নামে? বাজারজাত করা হয় হচ্ছে বিটাফেরন এ নামটিতে। তাহলে আমরা ইন্টারফেরন সম্পর্কে জানলাম। এবার আমরা জেনে নিব হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সম্পর্কে। মূলত আমরা জানি আমাদের এই যে দেহ যে রক্তটি আছে, রক্তটি সব সময় সচল অবস্থায় এবং গতিশীল। কিন্তু দেখা যায় যে আমাদের দেহে মাঝে মাঝে কিছু ছোট ছোট ক্লট তৈরি হতে পারে। এই ক্লটের জন্য কি হয়? এই ক্লটের জন্য কিন্তু স্ট্রোক হতে পারে, বা ফুসফুসের কথা যদি বলি তাহলে পালমোনারি এম্বোলিজম হতে পারে। যদি আমাদের হৃৎপিণ্ডের কথা বলি তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। এই ক্লটকে গলিয়ে দেওয়ার জন্য যে পদার্থ দরকার তাও কিন্তু আমাদের শরীরে আছে, যা হচ্ছে মূলত এই প্লাজমিড এনজাইম। কিন্তু এই প্লাজমিড এনজাইম কিন্তু আমাদের দেহে প্লাজমিনোজেন অবস্থায় থাকে। এই প্লাজমিনোজেন অবস্থাটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থা। এখন এই প্লাজমিনোজেনকে প্লাজমিড এনজাইমে কনভার্ট করার জন্য আমাদের মূলত দরকার হচ্ছে টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে চলো জেনে নিই জীব প্রযুক্তির সাহায্যে কিভাবে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি করা হচ্ছে। প্রথমত হচ্ছে মানুষের কোষ থেকে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সৃষ্টির জন্য দায়ী যে জিন এর এমআরএনএ পৃথক করে নেওয়া হয়। তাহলে কি হচ্ছে এমআরএনএ? কি এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মানে আমাদের যে কোষ আছে, কোষের টিস্যু প্লাজমিনোজেন যে অ্যাক্টিভেটর এটা সৃষ্টির জন্য যে জিনটি দায়ী, তার মেসেঞ্জার আরএনএ পৃথক করে নেওয়া হচ্ছে প্রথম ধাপ। এই মেসেঞ্জার আরএনএটি পৃথক করে নেওয়ার পর দেখা যায় যে মেসেঞ্জার আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। এখানে কোন প্রসেসটি কাজে লেগেছে আমরা কিন্তু আগেই পড়ে এসেছি। এখানে মূলত রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটি কাজে লাগিয়ে এই এমআরএনএ থেকে এই কমপ্লিমেন্টারি ডিএনএ প্রস্তুত করা হয়। কমপ্লিমেন্টারি ডিএনএ প্রস্তুত করার পর দেখা যায় এই কমপ্লিমেন্টারি ডিএনএটাকে উপযুক্ত প্লাজমিডে অন্তর্ভুক্ত করা হয়। কিভাবে? প্রথমত এই কমপ্লিমেন্টারি ডিএনএ একটি নির্দিষ্ট স্থানে ছেদন করা হয়, এবং প্লাজমিড ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন করা হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। তারপর এই দুটোকে যুক্ত করে দেওয়া হয় লাইগেজ এনজাইম দিয়ে। অতঃপর কিন্তু একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে যায়, এবং এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় পোষক যে ব্যাকটেরিয়া আছে, ইকোলাই ব্যাকটেরিয়া, তার মধ্যে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর এই কালচার মিডিয়ামে কম্বিনেন্ট ডিএনএ সহ ইকোলাই ব্যাকটেরিয়াকে আবাদ করে সংখ্যা বৃদ্ধি করা হয়। সংখ্যা বৃদ্ধি করার পর দেখা যায় এখানে ব্যাকটেরিয়া ক্লোন হতে যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর গুলো আছে তা সংগ্রহ করে ওষুধ হিসেবে বাজারজাত করা যায়। মূলত এই ওষুধ তৈরি হওয়ার পর দেখা যায় এটা যদি একটি রোগীর রক্তনালীতে ইনজেক্ট করে দেওয়া যায়, তাহলে যদি ব্লক হয়েও থাকে তা বিগলিত হয়ে যায়, এবং তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক এসব যে রোগ আছে, এসব রোগের যদি কোনো মানুষ আক্রান্ত হয় তাও সে সুস্থতা বা আরোগ্য লাভ করে। তাহলে আমরা জেনে না টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সম্পর্কে। এবার আমরা জেনে নেব হচ্ছে ইরিথ্রোপয়েটিন সম্পর্কে। মূলত জীব প্রযুক্তির সাহায্যে কিন্তু ইরিথ্রোপয়েটিন তৈরি করা যায়। তবে ইরিথ্রোপয়েটিন কিন্তু একটি হরমোনের নাম। এটা মূলত তৈরি হয় কোথায়? এটা মূলত তৈরি হয় হচ্ছে আমাদের কিডনিতে। কিডনিতে এই ইরিথ্রোপয়েটিন হরমোনটি তৈরি করে, এবং তারপর তা কিন্তু এই যে আমাদের রক্তের মাধ্যমে বোন ম্যারোতে চলে যায়, মানে আমাদের অস্থিমজ্জায় চলে যায়। অস্থিমজ্জায় কিছু কোষ থাকে, সেই কোষকে এই ইরিথ্রোপয়েটিন উদ্দীপ্ত করে। উদ্দীপ্ত করার ফলে দেখা যায় যে প্রচুর পরিমাণে আরবিসি বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তো মূলত আমাদের ইরিথ্রোপয়েটিন কিন্তু আমাদের এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা উৎপাদনের কাজে বিশাল বড় একটি ভূমিকা রাখছে। এবং ইরিথ্রোপয়েটিনের যদি অভাব হয় শরীরে, তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের রক্ত শূন্যতা হবে। রক্ত শূন্যতা মূলত কখন হয়? যখন আরবিসি বা লোহিত রক্তকণিকার পরিমাণ আমাদের দেহে দরকারের থেকে কমে যায় 25%, তখনই মূলত আমাদের দেহে কিন্তু রক্ত শূন্যতা দেখা যায়। এবং ইরিথ্রোপয়েটিন যেহেতু
আরবিসি বা রোহিত রক্তকণিকা তৈরি করার জন্য দায়ী, তাই ইরেথ্রোপয়েটিনের অভাবে কিন্তু রক্তশূন্যতা হতে পারে। তাহলে চলো আমরা জেনে নিই জীব প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ইরেথ্রোপয়েটিন এটি তৈরি করা যাচ্ছে। প্রথমে দেখা যায় মানুষের দেহ হতে ইরেথ্রোপয়েটিন সৃষ্টির জন্য দায়ী যে জিনটি থাকে সেই জিনটিকে সর্বপ্রথমে পৃথক করে নেওয়া হয়। পৃথক করে নেওয়ার পর কি করা হয়? পৃথক করে নেওয়ার পর এটি নির্দিষ্ট স্থানে ছেদন করা হয়। ছেদন করে যে প্লাজমিড বাহকটি আছে সেই প্লাজমিড বাহকেরও নির্দিষ্ট একটা স্থানে ছেদন করা হয়। ছেদন করা হয় কি দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। ছেদন করার পর এই যে আমাদের কাঙ্ক্ষিত যে জিন তাকে এই বাহকের মধ্যে স্থাপন করা হয় মূলত ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে। এই স্থাপনটি করার পরে দেখা যায় একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেছে। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়ার পর দেখা যায় ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে তার পোষক যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে তার মধ্যে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর কালচার মিডিয়ামে তার সংখ্যা বৃদ্ধি করা হয়। এখানে কিন্তু এই ইকোলাই ব্যাকটেরিয়াটার মধ্যে বা ইকোলাই ব্যাকটেরিয়াল যে কোষটি আছে এর মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাও যুক্ত আছে। তার জন্য কি হচ্ছে? অতঃপর এই যে ব্যাকটেরিয়া ক্লোন যে তৈরি হয়ে যাচ্ছে এটা থেকেই কিন্তু আমরা এই যে ইরেথ্রোপয়েটিন সংগ্রহ করতে পারি, সংগ্রহ করে ওষুধ হিসাবে বাজারজাত করতে পারি। তবে আমরা জেনে নিলাম এই জীব প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা ইরেথ্রোপয়েটিন তৈরি করছি। এবার মূলত আমরা চলে যাব হচ্ছে জিন থেরাপির দিকে। জিন থেরাপি মূলত কি? জিন থেরাপি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করা বা কারেক্ট করার পদ্ধতি হলো এই জিন থেরাপি। মানে কি হচ্ছে? মানে যদি কোনো একটি জিন ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে তাকে শুধরে দেওয়া বা তাকে কারেক্ট করে দেওয়ার যে পদ্ধতি তাই হচ্ছে জিন থেরাপি। তো এখানে মূলত কি করা হয়? এখানে মূলত রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যেই ত্রুটিপূর্ণ জায়গাটি আছে তা কেটে সরিয়ে দেওয়া হয়। তাছাড়াও এটি কিন্তু দুইটি উপায়ে করা যেতে পারে। প্রথমটি হচ্ছে ধরো গবেষণাগারে জিনটিকে আমরা কারেক্ট করলাম, কারেক্ট করার পর এই কারেক্ট করা জিনটিকে আমরা রোগীর গায়ে ইনজেক্ট করে দিলাম। দ্বিতীয়ত কি করা হয়? দ্বিতীয়ত একটি বাহক নেওয়া হয়। এই বাহকটি আসলে কি? এই বাহকটি আসলে একটা ভাইরাস যাতে হচ্ছে কারেক্টেড জিন সহ মানুষের যে ডিএনএ আছে তা বহন করার জন্য পরিবর্তন করা হয় এবং পরিবর্তন করার পর তা সরাসরি মানুষের টার্গেট যে কোষটি আছে তাতে প্রবেশ করে দেওয়া হয় এবং প্রবেশ করানোর ফলে দেখা যায় টার্গেট কোষে তখন কারেক্টেড ডিএনএ যেটি আছে সেটি সংযুক্ত হয়ে যায় এবং অতঃপর মানুষটি রোগমুক্ত হয়। তাহলে আমরা জেনে নিলাম জিন থেরাপি মূলত কিভাবে কাজ করে। এবার আমরা জেনে নিব মলিকুলার ফার্মিং সম্পর্কে। মূলত দেখা যায় যে ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদের বায়োরিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। মলিকুলার ফার্মিং আসলে কিন্তু বায়োটেকনোলজিক্যাল একটি প্রোগ্রাম বলা যায় এবং এটি কি করে? এটি মূলত ধরো কৃষি পণ্যগুলো বা যে প্রাণী উদ্ভাবনের মাধ্যমে এদের কিছু প্রোটিন এবং রাসায়নিক পদার্থ উৎপাদন করে যা মূলত বাণিজ্যিক এবং ফার্মাসিউটিক্যাল উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে এবং এই মলিকুলার ফার্মিং এর মাধ্যমে তা বায়োরিঅ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা জেনে নিলাম মলিকুলার ফার্মিং সম্পর্কে। এবার মূলত আমি কথা বলবো হচ্ছে জীব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ ব্যবস্থাপনা কিভাবে করা হচ্ছে। মূলত পরিবেশ ব্যবস্থাপনা এটা আসলে কি? এটা হচ্ছে যে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে ধরো উন্নত করা যায় বা পরিবেশের যে দূষণকারী যে উপাদানগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় বা তাদেরকে পূর্ণ প্রক্রিয়াজাত করার মাধ্যমে ব্যবহার করা যায়, তাকেই কিন্তু পরিবেশ ব্যবস্থাপনা বলে। তবে জীব প্রযুক্তি ব্যবহার করে এই পরিবেশ ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে? প্রথমেই হচ্ছে কলকারখানা ও খনি থেকে যে নির্গত বর্জ্য এটি দিয়ে। প্রথমে আমরা জানি ধরো কলকারখানা বা খনি থেকে কিন্তু অনেক ধরনের বর্জ্যই নির্গত হয়ে থাকে এবং এটি পরিবেশের অনেক বড় ক্ষতিও করে থাকে। যদি আমরা কয়েকটি পদার্থের নাম বলি তাহলে আসে হচ্ছে ধরো সায়ানাইড, লেড, মার্কুরি ইত্যাদি। এবং এই যে কলকারখানা থেকে যে এইসব বর্জ্য পদার্থ নির্গত হয় এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের অণুজীব জন্মায় এবং এই অণুজীবগুলা কি করে? এই অণুজীবগুলা কিন্তু এই যে বর্জ্য পদার্থগুলোকে আছে তাদেরকে ভেঙে সরল কম্পোনেন্টে বা সরল উপাদানে পরিণত করে দেয়। এখন যদি আমরা কয়েকটি এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ধরো কাগজ বা কাগজের মূল্য ধরো বা প্লাম বা পেপার ইন্ডাস্ট্রি কথা যদি বলি, এখান থেকে যে বর্জ্যটি বেরিয়ে আসে সেখানে কিন্তু টরুলা নামে এক ধরনের ইস্ট জন্মে। যদি তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিই তাহলে আসবে হচ্ছে টরুলা। টরুলা নামের এক ধরনের ইস্ট জন্মে এখানে এবং এই টরুলায় মূলত কিন্তু প্রচুর পরিমাণে আমিষ থাকে। তাছাড়াও আছে হচ্ছে স্যাক্রোমাইসিস সেরেভিসি এবং টরুলা ইউটিলিস। এগুলো কিন্তু এই যে বর্জ্য পদার্থ আছে সেখানেই জন্মায়। এগুলোতেও কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়।
তবে আসলে এখানে কি করছে, তবে আসলে কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে পাট বলো বা বস্ত্র বলো বা চিনি বলো বা পেপার বলো, এই যে শিল্পগুলো আছে এগুলো মূলত বিভিন্ন যে বর্জ্য নির্গত করতেছে এগুলোতে কিন্তু কিছু অণুজীব জন্মাচ্ছে এবং তাদেরকে সরল যে কম্পোনেন্ট আছে বা সরল যে উপাদান আছে তাতে পরিণত করে দিচ্ছে। তাছাড়াও কিন্তু এখান থেকে আমরা কিছু জিনিস পাচ্ছি, মানে কি করা যাচ্ছে, মানে কিন্তু তাদেরকে পূর্ণ প্রক্রিয়ায় ফেলা যাচ্ছে। সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই যে জৈব অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো বা সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এসব পাচ্ছি। তাছাড়াও প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিটোন, গ্লিসারিন ইত্যাদি অনেক কিছুই পাচ্ছি। তবে আমরা জেনে নিলাম হচ্ছে কলকারখানা ও খনি থেকে যে বর্জ্য পদার্থ নির্গত হয় তা সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে খ, মানে সমুদ্রের তেল নির্গমন সম্পর্কে। এখানে আসলে কিভাবে জীব প্রযুক্তি কাজ করছে। মূলত আমরা দেখি, ধরো কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায়, যদি তেল পানিতে পড়ে যায় তাহলে কি হবে, তাহলে দেখা যাবে তেল এবং পানির কেমিক্যাল ফিচার বলো বা ফিজিক্যাল ফিচার বলো দুটোই কিন্তু আলাদা। এবং তার জন্য দেখা যায় যেহেতু তেল পানিতে অদ্রবণীয় এবং পানি অপেক্ষা অনেক হালকা, তাই দেখা যাবে যে তেলটি পানির একদম উপরের স্তরে ভাসতে থাকবে। এবং তেল পানির এই উপরের স্তরে থাকার জন্য কি কি ক্ষতি হবে, উপরের স্তরে থাকার জন্য পানিতে বসবাসকারী যেসব উদ্ভিদ আছে বা প্রাণী আছে তাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু দেখা যায় যে সমুদ্রে যেসব হাইড্রোকার্বন অক্সিডাইজিং মাইক্রোবস আছে সেগুলো কি করে, সেগুলো মূলত এই যে অদ্রবণীয় যে তেল তাদের গায়ে লেগে থাকে, তাদের গায়ে লেগে থাকার মাধ্যমে তারা কিন্তু সংখ্যা বৃদ্ধি লাভ করে। লাভ করার পর তাদের যে অক্সিজেনের উপস্থিতি আছে তা এই তেলকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে তাকে একটি সরল উপাদানে পরিণত করে দেয় এবং তেলের দূষণ থেকে মুক্ত করে। কিছু উল্লেখযোগ্য হাইড্রোকার্বন অক্সিডাইজিং মাইক্রোবস হলো, প্রথমেই আসে হচ্ছে সিউডোমোনাস, দ্বিতীয়তে আসে হচ্ছে নকার্ডিয়া এবং তৃতীয়তে আসে হচ্ছে মাইকোব্যাকটেরিয়া। এগুলো মূলত কি করে, এগুলো মূলত এক ধরনের ইস্ট বলা যায় বা মূল জাতীয় ছত্রাক বলা যায়, যা কি করে, যা মূলত এই যে হাইড্রোকার্বন অক্সিডাইজিং মাইক্রোব হিসাবে কাজ করে থাকে। তাছাড়াও এই জীব প্রযুক্তির ব্যবহারে বা জীব প্রযুক্তির সাহায্যে কিছু উন্নত মানের বা নতুন প্রকারের সিউডোমোনাস ব্যাকটেরিয়া উদ্ভাবন করা হয়েছে, যা আসলে কি করে, যা তেল এবং হাইড্রোকার্বন অতি দ্রুত ধ্বংস করে দেয় এবং পরিবেশকে দূষণ মুক্ত করে। তবে আমরা জেনে নিলাম সমুদ্রে তেল নির্গমন সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে পায়বর্জ্য ও সিউরেজ আত্মীয়করণ। এখানে আমাদের সবার প্রথমেই জানা লাগবে সিউরেজ আসলে কি। মূলত নর্দমার ময়লা কে বলা হয় হচ্ছে সিউরেজ। তাছাড়াও ধরো ঝড় বৃষ্টি যখন হয় তখন তো অনেক পরিত্যক্ত পানি থাকে, এই পানিগুলো কিন্তু তখন গিয়ে এই নর্দমার কাদার সাথে যুক্ত হয়, মানে সেগুলোকেও তখন সিউরেজ বলে আখ্যায়িত করা হয়। এই সিউরেজ মূলত কিন্তু অনেক রোগ উৎপাদনকারী পরজীব সহ জৈব অজৈব অনেক ধরনের পদার্থ নিয়ে গঠিত হচ্ছে। তাহলে এই সিউরেজের মধ্যে যেহেতু জৈব এবং অজৈব পদার্থ আছে, মূলত অজৈব পদার্থের মধ্যে কাদা, বালি এবং অন্যান্য যে বর্জ্য পদার্থ আছে তার যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে আলাদা করা যায়। এবং জৈব পদার্থ যেটা আছে সেটা কিন্তু এই পানি দূষণের জন্য প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সিউরেজের পানি যাতে খাবার বা ব্যবহারযোগ্য যে পানি আছে তার সাথে মিশতে না পারে, এর জন্য উন্নত দেশগুলোতে অনেক জৈবিক প্রক্রিয়ায় এটি পরিশোধন করা হয়। কিন্তু বর্তমানে সিউরেজ আত্মীকরণের সুবিধার জন্য কিছু নির্বাচিত অণুজীবের স্ট্যাটার কালচার এবং এছাড়াও সিউরেজ আত্মীকরণের জন্য কিন্তু অনেক ধরনের প্ল্যান্টও উদ্ভাবিত হয়েছে। এই সবকিছু মূলত হয়েছে কিন্তু এই জীব প্রযুক্তির সাহায্যের জন্য। তাছাড়াও যদি আমরা এখন একটি নতুন পদ্ধতি আছে যাকে বলা হয় কিনা অ্যাক্টিভেটেড স্লাজ, সেই পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে যদি আমি এখানে একটি ছবি এঁকে নিই তোমাদের সুবিধার্থে, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। মূলত এখানে আসলে দুটি ট্যাঙ্ক থাকে, মূলত এখানে একটি ট্যাঙ্ক থাকে এবং তার পাশে আরেকটি ট্যাঙ্ক থাকে। এই ট্যাঙ্কগুলো মূলত ব্যবহৃত হয় হচ্ছে এই প্রক্রিয়াটি সাধনের জন্য। প্রথম ট্যাঙ্কটিকে বলা হয় হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক, অ্যারেশন ট্যাঙ্ক, আর দ্বিতীয়টাকে বলা হয় হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক।
এবং এই পাশে থেকে আসে হচ্ছে সিউরেজ, এবং অপর পাশে হচ্ছে এখান থেকে বের হয়ে যায় হচ্ছে পরিশোধিত পানি। তাহলে যদি আমরা প্রক্রিয়াটা সম্পর্কে এখন আলোচনা করি, প্রথমে এই যে সিউরেজ আছে, সিউরেজ এই পাইপটি দিয়ে যায়। এই যে প্রথম ট্যাঙ্কটি আছে যাকে কিন্তু আমরা অ্যারেশন ট্যাঙ্ক বলি, এই অ্যারেশন ট্যাঙ্কের এখানে মূলত কি হয়, এখানে মূলত জৈব যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে ভেঙে কার্বন ডাই অক্সাইড বা পানিতে পরিণত করা হয়। যদি তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিই, তাহলে হচ্ছে এই যে জৈব যে বস্তুগুলো আছে তাদেরকে ভেঙে পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়। দ্বিতীয় যে ট্যাঙ্কটি আছে, এই দ্বিতীয় ট্যাঙ্কে দেখা যায় যে পানিকে স্থিতিশীল অবস্থায় রাখা হয়। তাই দেখা যায় উপরে পরিশোধিত পানি থাকে এবং নিচে কিছু তলানি জমা হয়, এবং এই পরিশোধিত পানি কিন্তু বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে তা কই যায়? বাইরে বেরিয়ে তা ধরো নদী বা হচ্ছে হ্রদ, এসব জায়গায় চলে যায়। এবং এখানে যে তরলটা জমা হলো তা পরবর্তীতে সার হিসেবে ব্যবহৃত হয়। মূলত এই সম্পূর্ণ কাজে ব্যবহার করা হয় হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ামকে, যাকে আমরা বলি হচ্ছে জুলিয়া রামিগেরা। মূলত এই যে ব্যাকটেরিয়ামটি আছে, এই ব্যাকটেরিয়ামটি এই যে অ্যাক্টিভেটেড যে স্লাজ প্রক্রিয়াটা আমরা বললাম, এই প্রক্রিয়াটাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা জেনে নিলাম হচ্ছে পায়বর্জ্য ও সিউরেজ আত্মীয়করণের ক্ষেত্রে আমরা কিভাবে জীব প্রযুক্তি ব্যবহার করে থাকি। এবার আমরা জেনে নিব হচ্ছে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে। জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে জানার আগে আমাদের আসলে জানতে হবে জিনোমটি আসলে কি। জিনোম মূলত কি? জিনোম মূলত এই যে ক্রোমোজোমের একটি সেট। যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে চাই তাহলে বলতে হবে হচ্ছে কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের সেটকে জিনোম বলা হয়। তাছাড়াও যদি আরো সহজ ভাষায় বলি তাহলে একটি জীব কোষে অবস্থিত জিনের যে সমষ্টি আছে তাকে মূলত জিনোম বলা হবে। এই জিনোমকে কিন্তু জীবের মাস্টার ব্লুপ্রিন্টও বলা হয়। তবে মানুষের দেহে মূলত এক জোড়া জিনোম থাকে। কিভাবে? যেমন হচ্ছে আমরা জানি যে আমাদের মানুষের দেহে কিন্তু 23 জোড়া ক্রোমোজোম আছে, এবং প্রত্যেক জোড়াই একটি করে 23টি ক্রোমোজোম মিলিতভাবে গঠন করে মানুষের জিনোম। তাহলে আমরা জিনোম সম্পর্কে জানলাম। জিনোম সিকোয়েন্সিং তাহলে কি? মূলত এই যে ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে ATGC বেস গুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স। এই সিকোয়েন্সটির উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং। মানে কি হচ্ছে, আমরা জানি যে আমাদের ডিএনএ যে টোটাল লেন্থে কিন্তু প্রত্যেকটি জায়গায় একটি একটি করে এই যে নাইট্রোজেন বেস গুলো বসানো আছে, এবং তাদের অপোজিটে কিন্তু তাদের যে কমপ্লিমেন্টারি যে নাইট্রোজেন বেস সেটা দেওয়া আছে। এই যে ওয়েতে তারা সাজানো থাকে বা যে অনুক্রমে তারা সজ্জিত থাকে, এই সিকোয়েন্সটি আবিষ্কার করা বা উদ্ঘাটন করাই কিন্তু মূলত জিনোম সিকোয়েন্সিং। তবে জিনোম সিকোয়েন্সের প্রবর্তক কে? জিনোম সিকোয়েন্সের প্রবর্তক হচ্ছে ডক্টর এফ স্যাঙ্গার, এবং এই জিনোম সিকোয়েন্সিং করে কিন্তু অনেক ধরনের রহস্য উন্মোচন করা হয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক পাটির জীবন রহস্য উন্মোচনের কথা। মূলত আমরা সবাই কম বেশি শুনেছি যে বাংলাদেশি একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মাসুদুল আলম এবং তার সহযোগীরা মিলে তোষা পাট আছে বা যাকে আমরা বলি হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস এর জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করে থাকেন, এবং দেখা যায় যে ফসলি যে উদ্ভিদে রোগ সৃষ্টিকারী ভাইরাস আছে তার জিনোম সিকোয়েন্সিং করে কিন্তু এই রোগগুলোর এগেইনস্টে দরকারি স্টেপস নেওয়া যায়। মূলত প্রথমে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং তার দল মুক্তারের হলুদ যোগ উৎপাদনকারী যে ভাইরাসটি আছে যাকে আমরা মূলত হলুদ মোজাইক বলে আখ্যায়িত করে থাকি তার জিনোম সিকোয়েন্সিং করেন। এবং তাছাড়াও টমেটো পাতার এক ধরনের ডিজিজ আছে যাকে আমরা বলি হচ্ছে পাতা কোঁকড়ানো বা টমেটো লিফ কর্ড। এই রোগ সৃষ্টিকারী যে টিএলসিবি ভাইরাসটি আছে এটার জিনোম সিকোয়েন্সিং কিন্তু করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং তার দল। তবে আমরা জেনে নিলাম যে বাংলাদেশে কিছু বিজ্ঞানী কিন্তু এই যে জিনোম সিকোয়েন্সিং এর কাজে এবং জিনোম সিকোয়েন্সিং এই সেক্টরে অনেক বড় বড় ভূমিকা রেখেছে। এবার আমরা জেনে নিব হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। প্রথমে আমাদের জেনে নিতে হবে আসলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটি কি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটি মূলত ধরো কোনো জীবের ডিএনএ কে যদি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পর তা কি করা হবে, তার জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যে ডিএনএটি আছে তার ফটোগ্রাফিক যে বিন্যাস বা তার যে ছাপ পাওয়া যাবে তাকেই মূলত ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলা হবে। এখন ফরেনসিক মেডিসিনের যে অংশটি এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করে তাকে মূলত আমরা বলি হচ্ছে ডেকটেলোগ্রাফি।
তবে আমরা ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জেনে নিলাম। এবার মূলত আমরা কথা বলবো জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ সম্পর্কে। এই প্রয়োগগুলি মূলত আমরা করবো ডিএনএ ফরেনসিক্স এ কিভাবে তা প্রয়োগ হচ্ছে। প্রথমে আসে হচ্ছে অপরাধী শনাক্তকরণ। এখানে কি হচ্ছে, ধরো একটি অপরাধ হয়েছে এবং ভিকটিম বা অপরাধ সংঘটিত হবার পর যে স্থান আছে এই স্থান থেকে যে আলামতগুলো সংগ্রহ করা হয়েছে তার জিনোম সিকোয়েন্সিং করা হয়। তারপরে সন্দেহভাজন যে লিস্টে আছে এই লিস্টে যে মানুষগুলি আছে তাদের জিনোম সিকোয়েন্সিং এর সাথে ম্যাচ করে দেখা হয়, যার সাথে ম্যাচ করে যায় সেই হচ্ছে অপরাধী। এভাবেই অপরাধী শনাক্তকরণ করা হয়। দুই আছে হচ্ছে পিতৃত্ব নির্ধারণ। মূলত অনেক সময় দেখা যায় যে সন্তানের পিতৃত্ব নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এই ক্ষেত্রে কি হয়, সন্তানের জিনোম সিকোয়েন্সিং করা হয় এবং তার সাথে পিতার যে জিনোম সিকোয়েন্সিং তা মিলিয়ে দেখা হয়। যার জিনোম সিকোয়েন্সের সাথে সন্তানের জিনোম সিকোয়েন্সিং এর মিল সম্পন্ন হবে তিনিই হবেন সন্তানের প্রকৃত পিতা। তৃতীয়তে আছে হচ্ছে স্বজন নির্ধারণ। মূলত এই স্বজন নির্ধারণ এই পয়েন্টে আসে হচ্ছে, ধরো কোনো ধরনের বড় ক্যালামিটি হয়ে গেলে বা কোনো দুর্যোগের সময়, ধরো ভূমিকম্পই বলা যায়, ভূমিকম্পের সময় কি হয়, ধরো যে পরিচয়হীন যে লাশটি পাওয়া গেছে তার জিনোম সিকোয়েন্সিং করা হয় এবং তার দাবিকৃত যে আত্মীয় আছে তার জিনোম সিকোয়েন্সিং করা হয়। এখন এই জিনোম সিকোয়েন্সের পর যদি মিলে যায় জিনোম সিকোয়েন্স তাহলে কিন্তু এই লাশটি হস্তান্তর করা হয়। তার মাধ্যমে তারা স্বজন নির্ধারণ করে নেয়। চারে আছে হচ্ছে শ্রেণীবিন্যাস নির্ধারণ। এটার উদাহরণ হিসেবে বলতে গেলে ধরো আর্কিব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিং করা হলো, করে দেখা গেল যে আর্কিব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে অর্ধেকের বেশি জিনেরই মিল নেই, তাই তাদেরকে আলাদা দুটি শ্রেণীতে বিভক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা জানি দুটি বিভক্ত ডোমেইন আছে, যাকে আমরা একটাকে জানি হচ্ছে আর্কিব্যাকটেরিয়া নামে, অন্যটাকে জানি ব্যাকটেরিয়া নামে। তারপরে পাঁচে আসে হচ্ছে শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণ। এখানে মূলত কি হয়, এখানে দেখা যায় যে এই যে আর্কিব্যাকটেরিয়ার আরএনএ এর যে বেস সিকোয়েন্স আছে, বেস সিকোয়েন্সের ব্যাকটেরিয়ার সাথে মিল সম্পন্ন, তাই দেখা যায় যে এই আর্কিব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া কিন্তু ঘনিষ্ঠতম। এই কাজেও কিন্তু জিনোম সিকোয়েন্সেরই প্রয়োগ রয়েছে। তবে আমরা জেনে নিলাম যে জিনোম সিকোয়েন্সিং ডিএনএ ফরেনসিক্স এ কিভাবে প্রয়োগ করা হচ্ছে এবং প্রয়োগ করে কি কি কাজ করা হচ্ছে। তবে আজকে আমাদের ক্লাসের আলোচনা এখানেই শেষ হলো। আজকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম, যেমন জিন ক্লোনিং সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে, যেমন হচ্ছে কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, তারপর হচ্ছে মলিকুলার ফার্মিং এ পরিবেশ ব্যবস্থাপনায় কিভাবে কাজ করছে তা সম্পর্কে জানলাম। তাছাড়াও জিনোম সিকোয়েন্সিং এবং জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ সম্পর্কে জানলাম। তবে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।